দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্ব। তবে এ সকল কিছুর মাঝেও কিছু কিছু সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় রাখতে হবে প্রস্তুত। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন চাকরির বাজারে। সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। প্রথমে আমাদের যে চাকরিটি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ও ওয়েলফেয়ার ট্রাস্ট। আমরা একটু দেখতে চাই, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই চাকরিটি দেওয়া হয়েছে এবং যেই বিভাগ সেটি হচ্ছে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পদের বিবরণ হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। অর্থাৎ এই যে ব্যবস্থাপনা পরিচালক পদটি রয়েছে সেটি একটু হায়ার লেভেলের পদ এবং চাকরির ধরনটি হচ্ছে অস্থায়ী। নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যারা যারা আসলে এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন। বেতনটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে 1,20,000 টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে আবেদনের যে ঠিকানা সেটি হচ্ছে যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, 3846 কাজী আলাউদ্দিন রোড, ফুলবাড়িয়া। অর্থাৎ ফুলবাড়িয়াতে যে ফায়ার সার্ভিসের অফিসটি রয়েছেন সেখানে চেয়ারম্যান বসেন এবং সেই বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদনপত্র যখন আপনার সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে fireservice.government.bd অর্থাৎ fireservice.gov.bd যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারেন এবং এই চাকরি আবেদনের শেষ সময় হচ্ছে 27 জুন। এরপরে আমরা আরেকটি মন্ত্রণালয় নিয়ে কথা বলতে চাই, যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তারা কিন্তু সেখানে দুটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আমরা একটু বিস্তারিত দেখতে চাই। সেটি হচ্ছে যেই পদের জন্য লোক চেয়েছেন তারা, সেটি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলী একজন এবং সহকারী লাইব্রেরিয়ান একজন। বেতন নিয়ে যদি একটু কথা বলি, যেহেতু সরকারি চাকরি সুতরাং যেই গ্রেড রয়েছে সেই গ্রেডে কিন্তু উপসহকারী প্রকৌশলীর বেতন স্ট্রাকচার হচ্ছে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা এবং সহকারী লাইব্রেরিয়ান যিনি আছেন তিনিও সরকারি যে গ্রেড রয়েছে সেই গ্রেড অনুযায়ী 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত তাকে বেতন দেওয়া হবে, সেটি তাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী, অর্থাৎ আপনাকে এই দুটি পোস্টেই কিন্তু নেওয়া হবে আপনার চুক্তি অনুযায়ী। নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে। এবং বয়সটা যদি আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে 30শে মে 2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে, অর্থাৎ সরকারি যে বয়সের হিসাব রয়েছে সেটি। তবে এই সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যেটি দেখি যে 32 বছর পর্যন্ত কিন্তু বিশেষ ক্ষেত্রে আবেদন করতে পারবে। অর্থাৎ বিশেষ ক্ষেত্রগুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনার যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন, যারা শহীদের সন্তান রয়েছেন এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন তারাও কিন্তু 32 বছর বয়সেও আবেদন করতে পারবে। এবং আবেদনের ঠিকানা হচ্ছে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রথম পদের জন্য 500 টাকা এবং দ্বিতীয় পদের জন্য 300 টাকা কিন্তু ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। তবে একটি জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আবেদনপত্র কিন্তু এটি সংগ্রহ করতে হবে মোপা থেকে, অর্থাৎ মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 জুলাই 2024। আমরা বাংলাদেশ নৌবাহিনীর 3 বাহিনী রয়েছে, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী। তবে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু তাদের নেভাল একাডেমিতে একটি পদের জন্য তারা আবেদন করেছেন এবং আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই, এই যে নৌবাহিনী যে তাদের যে প্রতিষ্ঠান রয়েছেন তারা যেই পদে লোক নিচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম। অর্থাৎ চট্টগ্রামে যে বাংলাদেশের নেভাল একাডেমি রয়েছে সেখানে কিন্তু আপনাকে চাকরিতে যেতে হবে এবং পদের বিবরণ হচ্ছে যে ডেমনস্ট্রেশন পদার্থবিদ্যা ল্যাব। অর্থাৎ ডেমনস্ট্রেশন বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে যে ডেমনস্ট্রেশন করা হয়, অর্থাৎ যে প্র্যাকটিসগুলো করা হয় সেখানকার পদার্থবিদ্যা ল্যাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বেতন হচ্ছে 26,000 টাকা এবং চাকরির ধরন হচ্ছে অস্থায়ী। আপনাকে চুক্তিভিত্তি তারা নিবে এবং নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। সর্বোচ্চ বছর 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যাদের। এবং একটি জিনিস মাথায় রাখতে হবে, কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম, পতেঙ্গাতে এবং আবেদনের ঠিকানা হচ্ছে ক্যান্টনমেন্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম এবং আবেদনের শেষ সময় হচ্ছে 10 জুলাই 2024। এরপরে আমরা আরেকটি সরকারি চাকরি নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই সকলে অবহিত আছেন যে ঢাকা ওয়াসা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে ওয়াসার কার্যক্রম রয়েছে, সেখানে কিন্তু ঢাকা ওয়াসাতে তারা 2টি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তাদের যে কোম্পানি রয়েছে, তাদের যে নিজস্ব একটি সংস্থা রয়েছে সেটা হচ্ছে
আপনার ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি এবং তাদের যে হিসাবরক্ষণ এবং হিসাবরক্ষক কর্মকর্তা পদে কিন্তু তাদের জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। এবং এখানেও চাকরির ধরন আমরা দেখতে পাচ্ছি চুক্তিভিত্তিক, অর্থাৎ 2 বছর মেয়াদ থাকবে। এরপরে কিন্তু আপনাকে আবার হয়তোবা যদি পারফরমেন্সের বিচারে তারা সেই চুক্তিটি বাড়াতে পারে। এবং প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। কর্মস্থল ঢাকাতে, সর্বনিম্ন বয়স হচ্ছে 32 বছর। এবং আবেদনের নিয়মটা যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে ঢাকা ওয়াসায়ের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চান 500 টাকা কিন্তু জমা দিতে হবে। সেটা হচ্ছে ঢাকা ওয়াসাতে নিজস্ব যে পে অর্ডার রয়েছে সেই পে অর্ডারে 500 টাকা জমা দিতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 23 জুন 2024, অর্থাৎ হাতে সময় খুবই কম, আর 1 সপ্তাহের মতো রয়েছে। সুতরাং কেউ যদি এখানে আবেদন করতে চায় তারা কিন্তু খুব সহজেই এই যে ঢাকা ওয়াসার যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কিন্তু আবেদন চাইলেই করতে পারে। চাকরির বাজারে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছে একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা এখন কিছু বেসরকারি কিংবা সরকারি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে ঢাকার ডিপিজেডের বেবজা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু 2টি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এই 9 জন শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে বেবজা যে স্কুলটি রয়েছে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু সহকারী শিক্ষক, মাধ্যমিক শাখা এবং প্রভাষক কলেজ শাখায় কিন্তু নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম এবং যে 11তম গ্রেড রয়েছে, অর্থাৎ 3টি গ্রেডে কিন্তু বেতন দেওয়া হচ্ছে। এবং চাকরির ধরন হচ্ছে স্থায়ী, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। তবে কর্মস্থল হবে হচ্ছে ডিপিজেড গণকবাড়ি সাভার। আবেদনের ঠিকানাটা হচ্ছে অধ্যক্ষ যিনি রয়েছেন এই বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু আবেদন করতে হবে। এবং যে ড্রাফট রয়েছে ডিপিজেডের যে ড্রাফট রয়েছে সেই ড্রাফটের কপিতে কিন্তু 500 টাকা জমা দিতে হবে এবং পে অর্ডারের মাধ্যমে আবেদনপত্র সঙ্গে পাঠাতে হবে। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 1 জুলাই 2024। এরপরে আমরা চলে যাব হচ্ছে একটি বেসরকারি ইউনিভার্সিটি যারা আসলে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, তারা সিনিয়র অফিসার পদে কিন্তু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন। এবং আমরা একটু বিস্তারিত দেখতে চাই এই পদের জন্য আসলে কি কি ক্রাইটেরিয়া কিংবা তারা কি কি চাচ্ছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিভাগের নাম হচ্ছে HR, অর্থাৎ হচ্ছে আপনি হিউম্যান রিসোর্সে আপনাকে আবেদন করতে হবে। পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার। পদ সংখ্যা তারা কিন্তু নির্ধারিত করেনি, আসলে অনেকে হয়তো বা আবেদন করে এখানে চাকরি পেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা অনার্স HRM, অর্থাৎ হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইকোনমিক, আইন, ফাইন্যান্স এবং সমমান বিষয়ে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা থাকলে অবশ্যই ভালো। বেতনও কিন্তু আলোচনা সাপেক্ষে এবং ফুল টাইম, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স তারা নির্ধারিত করে নেই এবং আগ্রহী প্রার্থীরা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবেদন করতে পারে। এবং আবেদনের শেষ সময় কিন্তু 24 জুন 2024 পর্যন্ত। এ পর্যায়ে আমরা আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের জানতে চাই, সেটি হচ্ছে তারা আসলে ওয়ান ব্যাংক, তাদের যে ব্যাংকটি রয়েছে তারা কিন্তু তাদের হেড অফ SME ডিভিশন অর্থাৎ SVP EVP পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এবং আগ্রহী প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবে হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং সেটির শেষ তারিখ হচ্ছে 30 জুন 2024। আমরা একটু দেখতে চাই, যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং বাণিজ্যিক ব্যাংকের SME বিভাগে কাজের দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা কিন্তু 10 বছর, অর্থাৎ এই পোস্টটিও কিন্তু একটু সিনিয়র লেভেলের একটি পোস্ট। এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, কোনো বয়সসীমা তারা দেয়নি। এবং কর্মস্থল হচ্ছে ঢাকাতে এবং অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে, গাড়ি লোন, হোম লোন, ফার্নিচার লোন ইত্যাদি যে প্রতিষ্ঠানের নীতি রয়েছে সেই নীতি অনুযায়ী, গ্রেড অনুযায়ী কিন্তু সকল সুযোগ সুবিধা তারা করতে পারবেন। আমরা এরপরে একটি উন্নয়ন সংস্থার চাকরি সম্পর্কে আসলে জানতে চাই। তারা আসলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি উন্নয়ন সংস্থা যে কারিতাস বাংলাদেশ রয়েছেন, তারা মূলত প্রকৃতি এবং তারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করেন। 1976 সালে কিন্তু এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের হয়ে কাজ শুরু করে। তার আগে কিন্তু পাকিস্তান আমলের সময় কিন্তু তারা কাজ করত। আমরা একটু দেখতে চাই এটার বিস্তারিত সম্পর্কে দেখতে চাই যে এই সংস্থাটির শেল্টার বিভাগ ম্যানেজার পদে কিন্তু জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং পদ সংখ্যা হচ্ছে একটি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রোগ্রাম পরিচালনা ও মানবিক সমন্বয় প্ল্যাটফর্মের সাথে কাজ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ এনজিওর সাথে কাজের একটি অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং অভিজ্ঞতা কমপক্ষে 5 বছর, এটি চুক্তিভিত্তিক 6 মাস, এরপরে হয়তো বা কাজের অথবা প্রজেক্টের ভিত্তিতে আপনার এই চাকরিটি কিন্তু সামনে আরেকটু চুক্তি বাড়তেও পারে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, সর্বোচ্চ বয়স 45। তবে কর্মস্থল হচ্ছে উখিয়া কক্সবাজারে, অর্থাৎ কক্সবাজারে যে তাদের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে আপনাকে যেতে হবে। বেতন হচ্ছে 1,10,000 টাকা প্রতি মাসে এবং আগ্রহী প্রার্থীরা কিন্তু তারা বিস্তারিত জানতে হলে তাদের যে ওয়েবসাইট রয়েছে কারিতাস বাংলাদেশ, সেখানে যে আবেদন করতে হবে। 25 জুন 2024 হচ্ছে এই যে কারিতাস বাংলাদেশের যে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, সেটি কিন্তু তারা লোকবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে 24 তারিখ পর্যন্তই শেষ তারিখ। চাকরির বাজারে আমরা আবার একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আপনারা নিশ্চয়ই জানেন যে চাকরির বাজার প্রতি সপ্তাহে আমরা একজন অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসেন, যিনি আসলে আমাদেরকে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং তারা কিভাবে একজন যিনি আবেদন করতে চান তিনি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি মোহাম্মদ লুৎফুল হায়দারকে। তিনি একজন ব্যাংকার এবং আজকে আমরা তার সাথে কথা বলব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাই যে একজন চাকরিজীবী কিংবা একজন আবেদনকারী যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আবেদন করেন, তখন কোন বিষয়গুলোকে আপনারা আসলে সবচেয়ে বেশি প্রাধান্য দেন তার চাকরি হওয়ার ক্ষেত্রে? যিনি আবেদন করেন উনি কোন প্রতিষ্ঠানে আবেদন করছেন এবং ওই প্রতিষ্ঠানের কোন পদে উনি আবেদন করছেন, সেটা হতে পারে ধরেন ইঞ্জিনিয়ারিং সাইড আছে, HRM আছে এরকম, বা জেনারেল সেকশন আছে। এখন উনি যে সেকশনের জন্য ফিট, নিজেকে উনি যোগ্য মনে করেন, সেই অনুযায়ী উনি আবেদন করবেন। এই ক্ষেত্রে আবেদন করলে ওনার সিভিতে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে, এগুলো উনি মেনশন করবেন। আর নিয়োগকারী কর্তৃপক্ষ সবসময় চাইবে যাকে উনি নিয়োগ করবেন বা নিয়োগের জন্য নির্বাচন করবেন তার মধ্যে কি বাড়তি যোগ্যতা আছে। আবেদন তো অনেকেই করে এবং এলিজিবল ক্যান্ডিডেট অনেকেই থাকেন, এর ভিতরে উনি সীমিত সংখ্যককে বাছাই করবেন। তো এই বাছাই করার জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ নিশ্চয়ই চাইবেন যে কোন কর্মীকে বা কোন আবেদনকারীকে উনি যদি নিয়োগ দেন ওনার প্রতিষ্ঠানের যে মিশন এবং ভিশন সেটা পরিপূর্ণ হবে। এই দিকটা নিয়োগকারী কর্তৃপক্ষের দিক থেকে। আচ্ছা, আসলে তো একটা চাকরিতে যখন আবেদন পড়ে তখন তো অনেকগুলো সিভি কিংবা জীবন বৃত্তান্ত জমা পড়ে। আপনারা নিশ্চয়ই সিভি বাছাই করেন এবং দেখেন অনেকগুলো সিভি একই রকম হয়তো বা থাকে। সেটা থেকে আসলে একটা সিভি, এই 10টা সিভি থেকে কিভাবে আসলে নিজেকে আলাদা তৈরি করতে পারে? আপনারা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা কারিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি? এটা সিভিতে তো একজন প্রার্থী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্যাবলী সন্নিবেশ করেন। তো মূলত নিয়োগকারী কর্তৃপক্ষ কিন্তু তাকে যাচাই করতে পারে যখন সে ভাইভায় অবতীর্ণ হয়, সামনাসামনি আসে, তখন নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে নানা ধরনের প্রশ্ন করে তার যে বিষয়গুলো সে উল্লেখ করেছে, যে বিশেষ দিক, পূর্ব অভিজ্ঞতা, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে বাজিয়ে নিতে পারে যে উনি যেভাবে চাচ্ছেন তার প্রতিষ্ঠানকে আগামী দিনে যারা হাল ধরবে, যারা প্রতিষ্ঠানের যেই অর্পিত দায়িত্ব তার উপর দেয়া হবে, এটা পরিপালনে সে কতটা যোগ্য, কতটা তার মেধা আছে, কতটা প্রত্যুৎপন্নমতিত্বটা তার আছে, বা তার উপস্থিত বুদ্ধি দিয়ে সে প্রতিষ্ঠানের আলটিমেট উদ্দেশ্যটাকে কতটা সার্ভ করতে পারবে, এটা নিয়োগকারী কর্তৃপক্ষ ভাইভাতেই অনেকটা নানা ধরনের নানা অ্যাঙ্গেলে কোশ্চেন করে কিন্তু এটা বের করে আনতে পারে। সেই প্রজ্ঞা মেধা কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষের থাকে। আচ্ছা, তাহলে আমরা যখন একটা সিভি লিখি কিংবা একটা জীবন বৃত্তান্ত তৈরি করি, সেখানে আমরা অনেক কিছু লিখে দিই, যেটা হয়তো বা আমি জানি না, যেটা আমি পারি না, সেটাও কিন্তু আমরা লিখে দিই। আপনার কাছে কি মনে হয়, আপনারা আসলে যখন আপনি নিজে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি নিজে অনেকগুলো ইন্টারভিউ বোর্ড ফেস করেছেন, সেক্ষেত্রে এখানে মিথ্যা বলার কি কোনো সুযোগ আছে কিংবা মিথ্যা কি বলাটা আসলে ঠিক নাকি? কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই ঠিক না। কারণ উনি একটা মিথ্যা তথ্য দিলেন কিন্তু ভাইভা বোর্ডে কিন্তু উনি ধরা পড়ে যাবেন। ভাইভা বোর্ডে যারা বসেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ, অনেক বিষয়ে নলেজ রাখেন এবং একজন মানুষের ভিতরের আসল শক্তির জায়গাটাও কিন্তু তারা বের করে
করে আনতে পারেন। এজন্য চাকরি প্রার্থী কারোরই মিথ্যা তথ্য, অসত্য তথ্য দিয়ে তার সিভি ভরিয়ে নেওয়ার দরকার নেই। যা সত্য, যে এরিয়াটায় উনি আসলেই ওনার জানাশোনা আছে সেটাই উল্লেখ করা দরকার। নইলে উনি ভাইবা বোর্ডেই একটা বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হবেন, যেটা কোনোভাবে কাম্য হতে পারে না। আপনি তো অনেকগুলো, আমরা আসলে আপনি নিশ্চয়ই দেখছিলেন, আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছিলাম, সবগুলো কিন্তু মিড রেঞ্জের। সো মিড রেঞ্জের যখন একজন অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে তাকে আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে আমাকে এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে পারে? আপনি যেহেতু নিজে একজন ব্যাংকার, সো আমি যদি বলি আমাদের অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রতি সপ্তাহে আমরা দেখি যে ব্যাংকে থাকে। সো ব্যাংকে যখন একটা ছেলে অথবা একটা মেয়ে অথবা একজন আবেদনকারী যখন আবেদন করবে, তার কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি তাকে অন্যান্য ক্যান্ডিডেট চেয়ে আলাদা করতে পারে? দেখেন, ব্যাংক হলো আসলে জনগণের আস্থা এবং বিশ্বাস নিয়েই ব্যাংকের ব্যবসা। ব্যাংক ইনফ্যাক্ট ব্যাংকার হলো টাকার দোকানদারি করে, টাকা কিনে আর টাকা বেচে। হ্যাঁ, এই টাকা কেনা বেচার যে ব্যবসাটা সে করবে, এই জায়গাটায় তাকে তার সেবা দিয়েই কিন্তু তার কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে হবে। মার্কেটে এখন 60-এর অধিক ব্যাংক আছে। এখন আপনি আপনার একটা সেগমেন্ট অফ কাস্টমারকে কীভাবে অ্যাট্রাক্ট করবেন? আপনার কোন জায়গাটায় আপনার সেবা অন্যের চেয়ে আলাদা? সেটা আন্তরিকতা, নাকি প্রম সার্ভিস, নাকি কাস্টমারের সঙ্গে ব্যাংকারের অল্প সময়ের ভিতরে তাকে তার প্রত্যাশিত সেবাটা দিয়ে দেয়া, অথবা যে কোনো বিষয়ে একটা প্রবলেম সলভ করার জন্য ওই অফিসারের হৃদ্যতা, আন্তরিকতা এবং মানে তার কমিউনিকেশন স্কিলটা। এই তো আমি মনে করি যে ব্যাংকার হতে চায়, তার ভিতরে প্রথমত সেবার মানসিকতাটা থাকতে হবে, ধৈর্য, সহনশীলতা। একটা কথা ব্যাংকারদেরকে বলা হয় যে কাস্টমার ক্যান ডু নো রং, কাস্টমার ইজ আওয়ার বস। আমরা সবসময় আমাদের সঙ্গে যারা চাকরি করেন, আমার জুনিয়র যারা আছেন, অ্যাজ হেড অফ ব্রাঞ্চ, আমিও সেভাবেই আমার অফিসারদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে কাস্টমার সবসময় রাইট। কাস্টমারকে তুমি না বলবে, কিন্তু হ্যাঁ বলার সুরে না বলবে। হয়তো একটা কাজ এই মুহূর্তে তুমি করে দিতে পারছো না, তাকে একটু চা অফার করো, কফি অফার করো, সে একটু চা খাবে, তুমি একটু ব্রিদিং স্পেস পাবে, এ ফাঁকে তুমি তোমার সামনে কাস্টমারকে ডিল করবে, তাকে সলভ করে ওনারটা দেখবে। এতে করে কাস্টমার খুশি হয়ে যাবে, নিজে খুশি, কাস্টমার খুশি হলে আরও 10 জনকে বলবে। আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে ইন্টারভিউ কল যারা পায়, নিশ্চয়ই পদ থাকে একটি অথবা দুটি, ইন্টারভিউ কল হয়তো বা 10 জন থেকে 15 জন পায়। এই ইন্টারভিউ কল পাওয়ার পরে একজন ক্যান্ডিডেট নিজেকে কিভাবে প্রস্তুত করবেন? কোন বিষয়গুলো তাকে মাথায় নিয়ে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে হবে? ইন্টারভিউতে যিনি ডাক পাচ্ছেন, তিনি নিশ্চয়ই এই ডাক পাওয়ার মধ্যে দিয়েই খানিকটা আনন্দিত হন। তার আরেকটা সম্ভাবনার দ্বার প্রান্তে উনি পৌঁছে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলে উনি মনে করতে পারেন। একটা আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়। কিন্তু মূল কথা হলো, যে ধরনের প্রতিষ্ঠানে উনি ইন্টারভিউর জন্য ডাক পেলেন, তো ওই প্রতিষ্ঠানের প্রত্যাশাটা কি, ওই প্রতিষ্ঠানের জব নেচারটা কি, এবং এই জব নেচারের সঙ্গে উনি নিজেকে, যদি উনি নির্বাচিত হন, তাহলে তার ভিতরে কি কোয়ালিটি আছে যা ওই প্রতিষ্ঠানের আলটিমেট যে পারপাসটা উনি সার্ভ করতে পারেন কিনা। যেমন ধরেন, আপনি যদি একটা ব্যাংকের একটা ভাইবা জন্য ডাক পান, তাহলে আপনার ব্যাংকিং নলেজ, পূর্ববর্তী কোনো নলেজ আছে কিনা, বা যদি আপনি কোনো ব্যাংকে ইন্টার্নশিপ করে থাকেন, তাহলে ব্যাংক সম্পর্কে, ব্যাংকের অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে আপনার একটা ধারণা হবে। আবার যেমন ধরেন, আপনার এখানে শিক্ষকতার বিজ্ঞাপন দেখলাম, তো প্রিভিয়াস কারে যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে, এটা ওই জায়গায় উনি এটা বলতে পারেন, উল্লেখ করতে পারেন। এক্ষেত্রে হয়তো নিয়োগকারীর কাছে এটা ভালো লাগবে, প্লাস পয়েন্ট হিসেবে দেখবে। আবার ধরেন সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো, ফায়ার সার্ভিস আছে এখানে দেখলাম, বা এনজিওগুলো আছে, এনজিওগুলো সেবামূলক মূলত প্রতিষ্ঠান, আসলে একবারে গ্রাসরুট লেভেলে জনগণের সঙ্গে ওরা কাজ করে। তো আপনার সেই ধৈর্য, সহনশীলতা এবং নিজেকে খাপ খাইয়ে নেয়ার যে সক্ষমতা, এটাও কিন্তু কর্তৃপক্ষ, যারা নিয়োগকারী, তারা দেখতে চাইবেন, বুঝতে চাইবেন। এই জন্য একজন যিনি চাকরি প্রার্থী, তার ভিতরে এই চিন্তা চেতনাগুলো থাকতে হবে এবং কন্টেম্পোরারি নলেজগুলো তার থাকতে হবে। লুৎফর হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কেউ যদি তার সিভি কিংবা জীবন বৃত্তান্ত পাঠাতে চান, তবে আমাদেরকে ইমেইলে আপনার সিভি পাঠাতে পারেন। আমাদেরকে ইমেইল পাঠানোর ঠিকানা হচ্ছে চাকরিরবাজার@এখন.tv। আমি আবারও বলছি, CHAKRIRBAZAR@EKHON.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনে ফেসবুকও দেখতে পারেন, সেটি দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়াও ইউটিউবেও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে youtube.com/c.echontv।